নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে অতি অবশ্যই ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের ম্যাচটা নিয়ে তো কথা হবে, পাশাপাশি ট্রান্সফার উইন্ডো নিয়েও কথা হবে। ইস্টবেঙ্গল একটি ভারতীয় প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে, তো সেই খবরও আপনাদের দেবো। এবং ইস্টবেঙ্গল থেকে একজন প্লেয়ার সেও অন্য টিমে চলে যাওয়ার চেষ্টা করছে, তাকে আইএসএল এ রেজিস্টার করানো হয়নি এখনও। সে আইএসএল খেলতে চায় এমন একটা প্লেয়ারের খবরও দেবো আপনাদেরকে। তবে অতি অবশ্যই বলবো, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স ম্যাচ নিয়ে গতকাল রাতেই আমি একটা ছোট ভিডিও করেছিলাম, তাতে ভালো সাড়াও পেয়েছি। এবং ম্যাচের আগে আপনাদেরকে বলেছিলাম যে যারা এই ম্যাচটা নিয়ে প্রেডিকশন করবেন, তো তাদের নাম আমি ভিডিওতে বলবো। আজকে এই ভিডিওতে আমি তাদের নাম ঘোষণা করব। দুজন এমন রয়েছেন যারা মিলিয়ে দিতে পেরেছেন স্কোর লাইন, তো তাদের জন্য একটা হাততালি হয়ে যাক সেই দুজনের জন্য। কিন্তু কোন সেই দুজন, তাদের নাম আপনাদেরকে জানাবো ভিডিওর শেষে। তো টিল দেন ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত। তো ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সকে 2-1 গোলে হারিয়েছে এবং বদলার ম্যাচ ছিল, বদলা নিয়েছে ইস্টবেঙ্গল। তাদের ঘরের মাঠে তারা হারিয়েছে কেরালা ব্লাস্টার্সকে। কেরালার মাঠে ইস্টবেঙ্গল হেরে এসেছিল ঠিক 2-1 গোলেই। এবং কেরালার যে স্টার প্লেয়ার নোয়াকে খেলতেই দেননি জিকসন নিশুকুমাররা, যে কারণে কিন্তু কয়েকটা আক্রমণ তৈরি হলো। তেমনভাবে কেরালা ব্লাস্টার্স দাগ কাটতে পারেনি। একটি গোল তারা করেছে, সেটা আমি বলবো ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে গোলটা হয়েছে। কারণ হিজাজি যে বলটা হেড করে ক্লিয়ার করতে গিয়েছিল, সেটা ফলো করা উচিত ছিল অন্যান্য প্লেয়ারদের। তার থেকেও বলবো যে এই বলটা হিজাজি হেড করার থেকে রিসিভ করা উচিত ছিল গিলের, প্রসুখান গিল। তিনি যদি একটু আগে বেরিয়ে আসতে পারতেন এবং বলটা যদি রিসিভ করে নিতেন বা ফিস্ট করতেন, তাহলে বোধহয় বেটার হতো। তো তিনিও টাইমিং বা তিনি দোনোমনা করেছেন, বেরোতে পারেননি, এই সমস্ত কিছু নিয়ে ভুলেই কিন্তু ইস্টবেঙ্গল গোলটা খেয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের যে গোলটা হয়েছে, পিভি বিষ্ণুর যে গোলটা, অসাধারণ গোল। হতে পারে যে তাদের ডিফেন্সের একটা ভুল ছিল, কিন্তু পিভি বিষ্ণুর যে দৌড়টা ছিল এবং যেভাবে তিনি বলটা যে জায়গায় রেখেছিলেন, তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং পিভি বিষ্ণুকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। অনেকে তো তাকে ভারতীয় মেসি বলছে, আমি এতটা বাড়িয়ে বলতে নারাজ। তবে হ্যাঁ, পিভি বিষ্ণু যে ভবিষ্যতে ভারতের স্টার ফুটবলার হতে চলেছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, যদি তাকে ঠিকঠাক নারিশ করা যায় এবং এই মুহূর্তে তাকে যদি ভারতীয় দলের সুযোগ দেওয়া যায়। তাকে সুযোগ দিতে হবে, কোনো প্লেয়ারকে তো ঘরে বসিয়ে রেখে দিয়ে হবে না। তো যেভাবে তিনি ইস্টবেঙ্গলে খেলছেন, প্রত্যেকটা ম্যাচে ফুল টাইম পাচ্ছেন, খেলছেন, অসাধারণ খেলছেন। প্রত্যেক দিনই তিনি নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ছাপিয়ে যাচ্ছেন। মাঝখানে 1-2 দিন তার একটা পজিশন চেঞ্জ হওয়াতে কিছুটা নিষ্প্রভ লেগেছিল, বাট আদারওয়াইজ কিন্তু পিভি বিষ্ণু এক্সেলেন্ট। রিচার্ড সেলিস, তাকেও নতুন করে বলতেই হবে যে তার সেকেন্ড ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের হয়ে এবং ঘরের মাঠে প্রথম ম্যাচ। তো অসাধারণ, তার দিক থেকেও প্রচুর আক্রমণ হয়েছে। রিচার্ড সেলিস গোলও পেয়ে যেতে পারতেন, তার একটা দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসে। দিয়ামান্তাকোসকে নিয়ে বলার খুব একটা কিছু নেই, কারণ যদিও দিয়ামান্তাকোসও চেষ্টা করছেন, কিন্তু তিনি ফর্মের ধারে কাছে নেই, গতবারের ফর্মের ধারে কাছে নেই, যে কারণেই কিন্তু তার কনফিডেন্সের একটা অভাব রয়েছে। গোলও তিনি পাচ্ছেন না। তার প্রাক্তন দলের বিরুদ্ধে তিনি গোল করবেন এমনটা আশা করেছিলাম, কিন্তু তিনি গোল করতে পারলেন না। ক্লিটন সিলভাও বেশ ভালো, কিন্তু ক্লিটন সিলভারও কপাল খারাপ, তাই গোল হচ্ছে না এই সিজনে। কিন্তু ক্লিটন সিলভা, মানে আমি বলবো যে অস্কার জামানায় ক্লিটন সিলভা কিন্তু কিছু করে দেখাতে মরিয়া, কিন্তু দুর্ভাগ্য তার সঙ্গ দিচ্ছে না, মানে ভাগ্য তার সঙ্গ দিচ্ছে না। দুর্ভাগ্যের জন্য তিনি সুযোগ পেয়েও গোল করতে পারছেন না। এর পাশাপাশি ডিফেন্স নিয়ে তো হিজাজি কিংবা লালচুংডুঙ্গা, জিকসন, তাকে নতুন পজিশনে খেলানো হয়েছে রাইট ব্যাকে, অসাধারণ। নিশুকুমারও বেশ ভালো, যত ম্যাচ যাচ্ছে পরিণত হচ্ছেন। অনেকগুলো ম্যাচ তিনি বাইরে ছিলেন চোটের জন্য, দারুণ। এখন দেখতে হবে পরের ম্যাচটা ইস্টবেঙ্গল এই কম্বিনেশনটাকে ধরে রাখতে পারে কিনা। তবে হ্যাঁ, এই প্লেয়ারগুলোকে ধরে রাখতে পারছে না, কারণ আবারও কার্ড সমস্যা। জিকসন এই কেরালা ম্যাচে কার্ড দেখেছে, তো জিকসনকে পাওয়া যাবে না নেক্সট ম্যাচে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের প্রত্যেক ম্যাচেই হয়ে চলেছে, কোনো না কোনো প্লেয়ারকে তারা পাচ্ছে না, বা তার চোটাঘাত এইগুলো রয়েছে। এখন দেখা যাক, চোটাঘাত থেকে আস্তে আস্তে তো
প্লেয়াররা ফিরছে, মাঠে ফিরছে, ম্যাচ খেলছে। আগামী ম্যাচে কোন প্লেয়ারকে পাওয়া যায়, কার সার্ভিস পাওয়া যায়, দেখা যাক। অনেকগুলো প্লেয়ারই কিন্তু মাঠে বাইরে রয়েছে। হেক্টরকে একদম শেষ মিনিট 6 মতন খেলানো হলো। ঠিক আছে, একটা বলই বোধহয় ক্লিয়ার করেছে, ঠিক আছে, কিন্তু হেক্টরকে আমি অন্তত মানে হেক্টর আর হিজাজিকে একসঙ্গে খেলানোর পক্ষপাতী নয়, তার থেকে বরং যেমনভাবে অন্য পজিশনে প্লেয়ারকে যদি রাইট ব্যাক বা লেফট ব্যাক খেলানো হয় তাহলেও বলবো বেটার, কিন্তু হিজাজি আর হেক্টর একসঙ্গে নয়। হিজাজি গোলটা অসাধারণ, হিজাজি এই ধরনের গোল করতে ভালোবাসেন, ভালো করেনও গোলগুলো। তো হিজাজি এবং পিভি বিষ্ণু আর একটা ক্ষেত্রেও কিন্তু বেশ কাছাকাছি চলে এসেছিলো গোলের, সেটা গোল হলো না। অসাধারণ পারফরমেন্স ঘরের মাঠে ইস্টবেঙ্গলের, 3টে ম্যাচ টানা হারের পরে এই পারফরমেন্স নিঃসন্দেহে দলকে তো বুস্ট আপ করবে। তার পাশাপাশি যেটা বলতেই হয় যে ইস্টবেঙ্গলকে এই মোমেন্টামটা ধরে রাখতে হবে, পরবর্তী ম্যাচগুলো যদি জিততে পারে তাহলে ওই প্লে অফে যাওয়ার যে ক্ষীণ আশাটা সেটা আস্তে আস্তে বাড়বে। এমনিতে ইস্টবেঙ্গল এই ম্যাচ জেতাতে পয়েন্ট তালিকায় খুব একটা উন্নতি হলো না, তারা 17 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে 11 নম্বর স্থানেই থাকলো, কিন্তু এটা ঠিক একটা ম্যাচ জয় হলো, পয়েন্ট এলো 3 পয়েন্ট, এবং পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু দলকে আরও সংগঠিত করার সুযোগও পেলেন অস্কার। আমি বলবো প্লে অফে যদি নাও যায় তাহলেও যদি দলটা একটা পজিটিভ জায়গায় গিয়ে শেষ করে, লিগ তালিকায় একটা ভালো জায়গায় শেষ করে এই আইএসএল, তার কিন্তু ডিভিডেন্ড ইস্টবেঙ্গল সুপার কাপ বা এএফসি চ্যালেঞ্জ লিগে তার ডিভিডেন্ড পাবে, এবং ততদিনে বাকি প্লেয়াররাও সুস্থ হয়ে মাঠে ফিরবে, সেটা অনেক বেশি পজিটিভ হবে ইস্টবেঙ্গলের জন্য, ইস্টবেঙ্গল টিমের জন্য, অস্কার ব্রুজোর জন্য। অস্কার ব্রুজোকে সত্যি জানি না কি বলে তাকে ধন্যবাদ জানাবো বা কী বলে তাকে ব্যাখ্যা করব। অসাধারণ কোচিং তার, এবং যেটুকু রিসোর্স রয়েছে সেটাকে নিয়ে তিনি যেভাবে পরীক্ষা নিরীক্ষা করে একেবারে দল গঠন করার চেষ্টা করছেন সেটাও অসাধারণ। তবে আশা করব যে আরও বেশি নতুন প্লেয়ারদেরকে যদি একটু চান্স দেওয়া যায়, চাকুমান্ডির মতন প্লেয়াররা যারা বাংলা চ্যাম্পিয়ন করেছেন তাদের যদি একটু মাঠে কিছুটা অন্তত গেম টাইম দেওয়া যেত, তাতে আমার মনে হয় অস্কারের হাতে অস্ত্রটাও বাড়তো। এটাই আর কি, আর কিছু বলার নেই। কারণ এটা নিশ্চয়ই অস্কার বুঝতে পারছেন তিনি যে কাকে সুযোগ দেওয়া যাবে আর কাকে সুযোগ দেওয়া যাবে না। ইজ মানে এটা নিয়ে আমার তাকে জ্ঞান দেওয়ার কিছু নেই আমি বলবো, তো তবুও বলবো অস্কার যদি এই বিষয়গুলো একটু ভেবে দেখেন তো সেটা বেটার হবে ইস্টবেঙ্গলের জন্য, তার জন্য বেটার হবে। এর পাশাপাশি যেটা বলবো যে ইস্টবেঙ্গল একটি প্লেয়ারের জন্য ঝাঁপাচ্ছে সেই খবর দেবো, এবং ইস্টবেঙ্গল একজন প্লেয়ার চলে যাওয়ার চেষ্টা করছেন যাকে এখনও আইএসএলে ইস্টবেঙ্গল রেজিস্টার করায়নি, যদিও চোট আঘাতে তিনিও দীর্ঘদিন মাঠের বাইরে ছিল, এখন রিহ্যাব করছে, প্র্যাকটিসে ফিরেছে। তিনি আর কেউ নয়, হীরা মণ্ডল। হীরাকে কেন খেলানো হচ্ছে না এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু হীরাকে এখনও কোচ মনে করছেন না যে হীরা তিনি ঠিক পারফর্ম করার জায়গায় রয়েছেন বা তার যে ফরম্যাট সেই ফরম্যাটে মানিয়ে নিতে পারবেন, সে কারণেই কিন্তু তাকে আইএসএলেও এখনও নথিভুক্ত করা হয়নি, রেজিস্টার করা হয়নি। ফলত হীরা চাইছেন আইএসএল খেলতে, সে কারণে তিনি অন্য কোনো টিমে চলে যেতে পারেন, যেটা মনে করা হচ্ছে যে জামশেদপুর এফসি সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়েছে। জামশেদপুরে গেলে প্রচুর নতুন প্লেয়ারদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়। খালিদ জামিল সেখানকার কোচ, জানি না পরের সিজনে তিনি থাকবেন কিনা, আমার তো মনে হয় তিনি থাকবেন, তার থাকা উচিত অন্তত, এটা তো মনেই হয়। তো সেখানে হয়তো হীরা মণ্ডল চলে যেতে পারে এমন একটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে, আমি জানি না এটা তো সম্ভবত, কারণ কনফার্ম কিছু খবর এখনও পাওয়া যায়নি, তো এই একটা রিমার্স ছড়াচ্ছে। এর পাশাপাশি ইস্টবেঙ্গল একটি প্লেয়ারের জন্য ঝাঁপাচ্ছে, যদিও সেই প্লেয়ারটির জন্য আরও 2-3টে ক্লাবও ঝাঁপিয়েছে। তিনি আর কেউ নন, ভারতীয় সেন্টার ব্যাক, রাইট ব্যাকেও খেলতে পারেন, তিনি নরেন্দ্র গ্রেহলাট। নরেন্দ্র গ্রেহলাট ভারতীয় দলেও খেলেছে, আন্ডার-17, আন্ডার-20 এবং সিনিয়র টিমেও রয়েছে। তো ইস্টবেঙ্গলের এমনিতেও সেন্টার ব্যাক পজিশনটা বা রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের প্রয়োজনীয়তা রয়েছে। ইস্টবেঙ্গল সেন্টার ব্যাক জায়গাটা একটু নড়বড়েও রয়েছে, তো সেই জায়গায় লালচুংনুঙ্গা বা এদেরকে দিয়ে মানে মেকশিফট যারা ওই জায়গাটা অভ্যস্ত না এমন প্লেয়ারকে দিয়ে চেষ্টা করছেন অস্কার ব্রুজো খেলানোর জন্য। তবে যদি এই নরেন্দ্র গেহলটকে শেষমেশ নথিভুক্ত করতে পারে ইস্টবেঙ্গল, তাহলে আমি জানি না এই সিজনে আর হবে কি না, কারণ আর তো হাতে গোনা 4-5টা দিন রয়েছে। তো পরের মানে এই সিজন বলতে এই উইন্টার ট্রান্সফারে, পরে যদি সামার ট্রান্সফারে তাকে নিয়ে আসা হয়
তাহলে টিমটা একটু ব্যালেন্স হয়, একটা ভালো প্লেয়ারের নথিভুক্ত হয়। তো এটা কিন্তু ভারতীয় প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো সাইনিং হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। যেমন রিচার্ড সেলিস, আমি বলবো তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল, 15টা ম্যাচে 2টো গোল করেছে বা কিছু এরকম প্রচুর বলা হচ্ছিল যে কী প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এখন কী প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে এটা বোধহয় সবাই বুঝতে পারছে, সমর্থকরা বুঝতে পারছেন যে রিচার্ড সেলিসের কী স্কিল আছে, কী তার ক্ষমতা। তো গোল হয়তো এখনও সে পায়নি, সবে মাত্র 2টো ম্যাচ খেলেছে, কিন্তু গোল তিনি 2টো ম্যাচেই কিন্তু গোল করার জায়গাতে ছিলেন, গোল পেলেও পেতে পারতেন। তো রিচার্ড সেলিস একটা গুড সাইনিং, আমি বলবো তার মতনই কিন্তু নরেন্দ্র গেহলটও কিন্তু গুড সাইনিং হতে পারে ইস্টবেঙ্গলের। এবার আসা যাক যে গতকালের ম্যাচে, অর্থাৎ ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্স ম্যাচে, আমি বলেছিলাম ম্যাচের আগের 2-3টে ভিডিওতে যে ওই ম্যাচের স্কোর লাইন প্রেডিকশন যারা করবে এবং যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে বলবো। তো এই ভিডিওতেও বললাম আপনাদের শুরুতেই যে বলবো তাদের নাম। এবার এসে গেছে সেই সময়, গতকাল দুজন কিন্তু স্কোর লাইন মিলিয়ে দিতে পেরেছেন, যার মধ্যে আশ্চর্যজনকভাবে একজন মহিলা। এটা খুব ভালো লাগছে আমার যে দুজনই কিন্তু বলেছিলেন যে ইস্টবেঙ্গল 2-1 গোলে জিতবে। তো তাদের নাম বলার আগে তাদের দুজনের জন্য একটা ক্ল্যাপ হয়ে যাক ঘুরে ঘুরে। তো তাদের মধ্যে একজনই বলছি, তাদের নাম বলছি, আপনাদের একটু ভালো করে শুনে নিন। সৌমি ভট্টাচার্য, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি স্কোর লাইন মিলিয়ে দিতে পেরেছেন, আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক বলেই আমার মনে হয়, অসাধারণ। দেন কৌশিক রঞ্জন মণ্ডল, তিনিও কিন্তু বলেছিলেন ইস্টবেঙ্গল 2-1 গোলে জিতবেন। তো কৌশিক, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকেও। এরকমই আপনারা প্রেডিকশন করবেন, অনেক অনেক কমেন্ট করুন। অনেক ভালো লাগলো আপনাদের দুজনের জন্য, আবার একটা জোরে জোরে হাততালি হলো। তো অনেক ভালো লাগলো আপনারা প্রেডিকশন করেছেন এবং মিলিয়ে দিতে পেরেছেন। ইস্টবেঙ্গলের কত বড় সমর্থক সেটা এর থেকেই বোঝা যায়, আপনারা যে কতভাবে চান যে ইস্টবেঙ্গল জিতুক, জয় ইস্টবেঙ্গল। তো আবারও আগামী দিনগুলোতে এইভাবে প্রেডিকশন করবেন আর মিলিয়ে দেবেন, জিতিয়ে দেবেন ইস্টবেঙ্গলকে, এই আশাই রাখবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।